আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। সরকার যত ভালো কাজই করুক, বিদেশে বসে কিছু লোক দেশের বিরুদ্ধে অপপ্রচার করবেই বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সচেতন হওয়ার আহ্বান। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার, আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইকে 6 যাত্রী নিহত, নৈশ কোচ জব্দ ও চালক গ্রেফতার। দীর্ঘ আন্দোলনের মুখে ভারতের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার, কৃষকদের কাজে ফেরার আহ্বান জানালেন মোদি। এবং আশা জাগিয়েও প্রথম টি-20 ম্যাচ হেরেছে বাংলাদেশ, 4 উইকেটে জিতে সিরিজের লিড নিল পাকিস্তান। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইন্দিরা গান্ধীর 105তম জন্মবার্ষিকী পালনের খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। আওয়ামী লীগ সরকার যত ভালো কাজই করুক, বিদেশে বসে কিছু লোক দেশের বিরুদ্ধে অপপ্রচার করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রশ্ন রেখে বলেন, যে বিএনপি গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, অর্থ সম্পদের মালিক হয়েছে, কোন আশায় মানুষ তাদের ভোট দেবে? নীলাদ্রি শেখর রিপোর্ট। করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই বৈঠকের আয়োজন করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে। বৈঠকের শুরুতে সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সরকার জনগণের কল্যাণে কাজ করে, যার কারণে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে গ্রাম পর্যন্ত, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ সুবিধাভোগী। কিছু কিছু দেখলাম এখন তাদের মিটিং বসছে, এখন কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা রাখা যাবে না। তা আওয়ামী লীগের অপরাধটা কি? এমনকি আমরা উন্নয়নশীল দেশ কেন হলাম এটাও সঠিক না বলে অপপ্রচার, আমাদের দেশের কিছু মানুষ তারা অপপ্রচার করে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক যে তারা কারা, এদের উদ্দেশ্যটা কি, এরা কি চায়। এই বিষয়গুলি সম্পর্কে আমি মনে করি আমাদের ওয়ার্কিং কমিটির প্রত্যেকটা সদস্য তাদের এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে, জানতে হবে, এটা প্রতিবাদ করতে হবে এবং যা যা করণীয় করতে হবে। যত আমরা ভালো কাজ করি সেখানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সবসময় এদের আছে। এটা বিএনপি জামাতি সব থেকে বেশি সক্রিয়। যারা বিদেশে বসে আরাম আয়েশে দিন কাটাচ্ছে, তাদের অর্থের উৎস কোথায় প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভাপতি। আজকে বিএনপি ইলেকশন করবে কেন? তাদের ভোট দেবে কে? তাদের দল কোথায়? তাদের নেতা কোথায়? তারা নেতা বানিয়েছে একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, সে নেতা থাকতে পারবে না। তার পরিবর্তে আরেকজনকে রেখেছে, সেও তো সাজাপ্রাপ্ত আসামি এবং ফিউজিটিভ। সে পলাতক আসামি যে দলের নেতা, সে দল কি নির্বাচনই বা করবে? ভোটই বা মানুষ তাকে কি আশায় দেবে? বিএনপিকে নিয়ে এদেশের মানুষ কি কোনো আশা করতে পারে, কোনো ভরসা করতে পারে? এবং এমন টাকা চুরি করে তারা বিদেশে নিয়ে গেছে যে সেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছে। তাদের সোর্স অফ ইনকামটা কি? একজন মুসলমান কিভাবে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখে আর এর পেছনে কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে তার বিষয়ে যে সিদ্ধান্ত তা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানাবে আওয়ামী লীগ। ওবায়দুর রশিদের রিপোর্ট। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিভিন্ন এজেন্ডার সাথে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আলোচনা পর্যালোচনা হয়। তখন বৈঠকে উপস্থিত সকলেই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতামত দেন। জাহাঙ্গীর আলমের ব্যাপারে কি সিদ্ধান্ত? তার
কারণ দর্শাও নোটিশের জবাবে আত্মপক্ষ সমর্থনে জাহাঙ্গীর আলম তার বক্তব্য দিয়েছে, সেটা আমি পড়ে শুনিয়েছি। তো কিন্তু গোটা হাউস শাস্তিমূলক, কঠোর শাস্তিমূলক পক্ষে মতামত দেয় এবং সে প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে মহানগর সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদতেও বহিষ্কার করা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদ্রোহীদের ব্যাপারে যে সিদ্ধান্ত আগে ছিল সেটা তো থাকবেই, কিন্তু বিদ্রোহীদের যারা মদত দিয়েছে তারা নেতা হলে কোনো হয়তো জেলার নেতা, উপজেলার নেতা, তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে। তাদের জন্য শাস্তি রয়েছে, এমনকি জনপ্রতিনিধি হলে, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আর স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না থাকা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নিখোঁজের মাত্র 29 ঘন্টার মধ্যে 2 এসএসসি পরীক্ষার্থী সহ 3 বোনকে উদ্ধার করলো আদাবর থানা পুলিশ। মায়ের মৃত্যুর পর খালার বাড়িতে অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে রাজধানীর শেখেরটেক পিসি কালচার হাউজিং এর বাসা থেকে পালানোর সিদ্ধান্ত নেয় 3 বোন। সে অনুযায়ী তারা পালিয়ে আসে যশোরে তার বাবার কাছে, জানিয়েছে পুলিশ। তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, সেখান থেকে তাদের উদ্ধার করে এখন যশোর কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। রাতে তাদেরকে ঢাকায় নিয়ে আসবার কথা। বৃহস্পতিবার সকালে শেখেরটেকের খালার বাসা থেকে নিখোঁজ হয় 3 বোন। তাদের একজন কলেজ ছাত্রী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় ইজি বাইকে 6 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। ঢাকা রংপুর মহাসড়কে হাইওয়ে থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ ও চালককে গ্রেফতার করেছেন। ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা রংপুর মহাসড়কের হাইওয়ে থানা এলাকায় কালীতলাতে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের বাস একটি ইজি বাইককে চাপা দেয়। শুক্রবার সকালে ইজি বাইকটি যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা যাচ্ছিল। আসতেছিল, এর সাথে হানিফ গাড়ির কি যেন হয়েছিল, ওটা মাঝখান দিয়ে যাতে অটো ঘুরোবার ধরে অটোর সাথে ধাক্কা লাগলো। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। আমরা 3 জনকে স্পট ডেড অবস্থায় পাই এবং 5 জন আহত পাই। তাকে আমরা আমাদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স যোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনে যাতে কোনো সংসদ সদস্য বা প্রভাবশালী রাজনৈতিক নেতা হস্তক্ষেপ করতে না পারেন 8 বিভাগীয় কমিশনারদের সে নির্দেশ দেন সিইসির। নির্বাচনকে সুষ্ঠু করতে যে কোনো অনিয়মের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তাদের পূর্ণ ক্ষমতা প্রয়োগেরও নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কৃষকদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে ভারতের বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে দীর্ঘ 1 বছরের কৃষক আন্দোলনের মুখে পিছু হটল সরকার। ইলিয়াস কমল রিপোর্ট করছেন। ভারতে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে গত নভেম্বরে 3টি কৃষি বিলকে আইন হিসেবে পাশ করে বিজেপি সরকার। কৃষকের উৎপাদন, বাণিজ্য, মূল্য, খামার পরিষেবা ও অত্যাবশ্যক পণ্য নিয়ে তৈরি করা সংশোধনী বিলগুলো আইনে রূপান্তরের পরই দেশ জুড়ে কৃষক বিক্ষোভ শুরু হয়। 1 বছরের দীর্ঘ আন্দোলনে সারা দেশে বহু কৃষক প্রাণ হারিয়েছেন। অবশেষে আন্দোলনের মুখে পিছু হটল সরকার। গুরু নানকের জন্মদিনে আইনটি প্রত্যাহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं।
তিনি দাবি করেন তাদের উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে তারা বোঝাতে ব্যর্থ হয়েছেন। বিতর্কিত আইন প্রত্যাহারের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে কৃষকরা। তবে পাঞ্জাবের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগে নরেন্দ্র মোদী সরকারকে 3 কৃষি আইন বাতিলের পদক্ষেপ নিতে 26শে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ভারতের কৃষক নেতারা। ইলিয়াস কমল, চ্যানেল আই। বেগম খালেদা জিয়াকে বিদেশি চিকিৎসার অনুমতি দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। জাতীয় সংসদের বাইরে সভা সমাবেশ চলছে, এ নিয়ে যুক্তি পাল্টা যুক্তি। এই অবস্থায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বললেন, আইনি সুযোগ থাকার পরও সরকার প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আক্তার হোসেনের রিপোর্ট। অসুস্থতার কারণে সাজা স্থগিত থাকা খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড। এর ভিত্তিতে তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে পরিবার। এনপিপি আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব দাবি করেন, আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়ার বিদেশে যাওয়া বা সাজা মওকুফের সুযোগ রয়েছে। যে আইনের কথা তারা বলছেন 401, সেই 401-এর মধ্যে বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তের বিলম্বের কারণে কোনো ক্ষতি হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যেখানে প্রশ্নটা জীবন মৃত্যুর, সেখানে কোনো রাজনীতি নাই, অন্য কোনো যুক্তিতর্কের অবতারণা করাটা অনুচিত। সময় খুব গুরুত্বপূর্ণ, খুব দ্রুত যদি তাকে চিকিৎসার জন্য বাইরে না পাঠানো হয় তাহলে এই সিদ্ধান্তের বিলম্বের জন্যই এই সরকারকে দায়ী থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী। যাচ্ছি যার কাছে। মিশু। রীতিতা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। প্রথম টি-20তে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 লিড নিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে টপ অর্ডারের ব্যর্থতার পরও আফিফ মাহদি সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে 127 রান তোলে স্বাগতিকরা। জবাবে টাইগার বোলিং তোপের শুরুতে ব্যাকফুটে গেলেও ফখর জামান ও খুরশিদ শাহর ব্যাটিংয়ে 4 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের। একাদশ সাজাতেই স্বাগতিক টিম ম্যানেজমেন্টের ভোগান্তি হবে এটাও জানা। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের পরিচিত মুখ সাইফ হাসানের টি-20তে অভিষেক। শুরুতেই বিপর্যয়, স্কোরবোর্ডে 10 রান উঠতেই ফিরে গেলেন নাইম শেখ এবং অভিষিক্ত সাইফ হাসান। দলের অন্যতম ভরসার জায়গা নাজমুল শান্ত ফিরলেন 7 রান করে। আফিফ সোহানের পার্টনারশিপের বদৌলতে বাংলাদেশের আরেকবার মান বাঁচানোর লড়াই। যোগ হয় 21 রান। 2 ছক্কা আর 2 বাউন্ডারিতে 36 রানের ইনিংস খেলে বিদায় নেন আফিফ হোসেন ধ্রুব। এরপর কিপার ব্যাটসম্যান সোহানের 28 আর সাথে শেখ মাহিদির দায়িত্বশীল 30 রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 127 রান। পাকিস্তানের পক্ষে সর্বাধিক 3 উইকেট শিকার হাসান আলী। টাইগার বোলারদের চমকে শুরুতেই চাপে পাকিস্তান। রিজওয়ান বোল্ড মুস্তাফিজের বলে বাবরকে 7 রানে বিদায় করে গ্যালারি মাতালেন তাসকিন। স্কোরবোর্ডে 24 রান উঠতেই পাকিস্তানের 4 ব্যাটসম্যান ফিরেছেন প্যাভিলিয়নে। শেখ মাহিদির বলে হায়দার আলী আর সোহানের থ্রোতে কোনো রান না করেই রান আউট অভিজ্ঞ অলরাউন্ডার সোয়েব মালিক।
ফাকর জামান এবং খুশদিল শাহর পার্টনারশিপে স্কোরবোর্ডে যোগ হয় 56 রান। পাকিস্তানের পুরো ইনিংসে মাত্র 2 বল করার সুযোগ পেয়েছেন টাইগারদের স্পেশালিস্ট লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বিপ্লবের বলে 6 মেরে 4 ডেলিভারি আগে পাকিস্তানকে জয় এনে দেন অলরাউন্ডার সাদাব খান। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এটা 12তম টি20 জয়। শনিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ। দিন শেষের মূল কথা এটা, পাকিস্তানকে বাংলাদেশের দেয়া স্বল্প পুঁজির টার্গেট পূরণ করতে বেশ খাটতে হয়েছে। তবে এটাও পরিষ্কার, নতুন এই দলটিকে বাংলাদেশ যদি সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারে তবে তাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে পারফেক্ট টিম বাংলাদেশ। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। আবারও লো স্কোরিং টি20 ম্যাচ মিরপুরে। এবার অবশ্য নিজেদের চেনা উইকেটে জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। তারপরও তারুণ্য নির্ভর দলের পারফরমেন্সে সন্তুষ্ট বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন নতুনদের তৈরি হওয়ার জন্য আরও সময় প্রয়োজন। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দিয়ে বল না করানোর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ভালো বোলিং করেছে, আর লাস্টের দিকে এরকম অনেক সময় হতেই পারে যে হয়তোবা একটা ওভার একটু বেশি রান হয়, কারণ ব্যাটসম্যানরাও ওই সময় হয়তোবা চেষ্টা করছিল, কয়েকটা ভালো শটও খেলেছে ওদের ব্যাটসম্যান, বাট আমার মনে হয় যে মুস্তাফিজ ভালো বোলিং করেছে। প্ল্যান ছিল বোলিং করানোর, পরে যেহেতু 2টা লেফটি ব্যাটসম্যান ছিল তো এই কারণে আর কি আমাকে বোলিং করতে হয়। ঘরের মাঠে আশা জাগিয়েও পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে। এতে অবশ্য বেশ হতাশী হয়েছেন টাইগার সমর্থকরা। বলেছেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। বোলিং লাইন আপে আমিনুল বিপ্লবের অনুপস্থিতি সহ ভুল সিদ্ধান্তগুলো বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। দেশীয় কোনো কোচকে এখানে আমন্ত্রণ জানিয়ে কোচিং প্যানেলে আনা দরকার। আর আজকে যে প্লেয়ার সিলেকশন, ওপেনিং সিলেকশন, ওয়ান ডাউন সিলেকশন, এগুলো পুরোপুরি ফালতু ছিল। বাজে ক্যাপ্টেন্সি করছে মাহমুদুল্লাহ রিয়াদ। সে বোলিং, তাকে বোলিং হিসেবে নেওয়া হয়েছে, তাকে একটা ওভারও দেওয়া হয়নি। লাস্টের মোমেন্টে যখন 2 রান লাগে তখন তাকে বলে, এটা কোনো কথা? যদি মোহাম্মদুল্লাহ রিয়াদ আগে তাকে বল করা হয়তো, লাস্টের দিক পেসার রাখতো, তো গেম প্ল্যানিংটা হয়তো বা মুস্তাফিজ একটু শেষের দিকে শেষ ওভারটা দিলে ওইদিকে তাসকিনের ওভারটা রাখলে ম্যাচটা বের হয়ে যেত। প্রথম 6 ওভার যে অ্যাটাকিং মোডে খেলছিল ওই অবস্থা যদি পুরোটা ম্যাচ খেলতো না, নিশ্চিত আমরা জিততে পারতাম। শান্ত যারা এরা খেলবে টেস্ট অস্কার আছে, আপনি ওদেরকে হঠাৎ করে কেন ওডিয়াতে আনলেন, টি20 আনলেন? ডোমেস্টিকে যারা আছে সেখান থেকে ভালো আনতে পারতেন তো, কিন্তু সেটা তো আনার নাই। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এভিটি বিলিয়ার্ডস। 37 বছর বয়সী এই হার্ড হিটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 2018 সালে সাউথ আফ্রিকা ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ IPL এ RCB'র হয়ে খেলেছিলেন ডিভিলিয়ার্স। এবার সেই আসর সহ সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন উদ্ভাবনী আক্রমণাত্মক স্ট্রোক প্লের জন্য 360 ডিগ্রি নামে ক্রিকেট দুনিয়ায় পরিচিত আব্রাহাম ডি ভিলিয়ার্স। সাউথ আফ্রিকার হয়ে 114 টেস্ট, 228 ODI ও 78টি টি20 ম্যাচ খেলা ডিভিলিয়ার্সের 22,000 আন্তর্জাতিক রান করেছেন। এর মধ্যে আছে 47টি সেঞ্চুরি। ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার সপ্তাহ 3 আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন কিপার ব্যাটসম্যান টিম পেইন। 4 বছর আগে নারী সহকর্মীকে আপত্তিকর SMS পাঠানোর অভিযোগ প্রমাণ হওয়ায় ইস্তফা দিয়েছেন 34 বছর বয়সী পেইন। পদত্যাগপত্র গ্রহণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া দ্রুতই নতুন অধিনায়ক নিয়োগের ঘোষণা দিয়েছেন। 2017 সালে ব্রিসবেনে অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে ক্রিকেট তাসমানিয়ার এক নারী সহকর্মীর কাছে অশ্লীল বার্তা পাঠান পেইন। অনুতপ্ত পেইন জানিয়েছেন, মনে করেছিলাম ঘটনা ওখানেই শেষ, আমার আচরণ অধিনায়ক সুলভ ছিল না, সবার কাছে ক্ষমা চাইছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে হৃদিতার কাছে। মিশু, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসের মৃত্যু, আক্রান্ত শনাক্তের হার আবারও বেড়েছে। এই সময় দেশের 37 জেলায় করোনায় কেউ আক্রান্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী
শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি 27,946 জন। এই সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন 253 জন। আক্রান্তের হার 1.40%। করোনায় মোট শনাক্ত দাঁড়িয়েছে 15,73,711 জন। আগের দিনের থেকে বেড়ে একদিনে সুস্থ হয়েছেন 298 জন। এই নিয়ে 15,37,816 জন কোভিড-19 থেকে সেরে উঠলেন। খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন কেউ মারা যায়নি। অশোক লেল্যান্ড, ইফাদা অটোস বিরতি নিচ্ছে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। শক্তিশালী ঝড় ও বন্যায় বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার জরুরি অবস্থা জারি। আজকে পরাদের উদ্ধারে সশস্ত্র বাহিনী। পেয়েছিস? ম্যাম কি জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবে? আপনার উজ্জ্বলতা। ফিরে এলাম বিরতির পর। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ট্রাব অ্যাওয়ার্ড পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। প্রকৃতি সংরক্ষণে অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়াও চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চনাটক ও সাংবাদিকতায় অবদান রাখায় সম্মাননা পান বিশিষ্টজনেরা। সুলতানা হিমুর রিপোর্ট। দেশের চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চনাটক, নৃত্য ও সাংবাদিকতায় অবদান রেখে চলেছেন গুণীজনরা। তাদেরকে সম্মানিত করতে অনুষ্ঠিত হল 27তম টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্র্যাব অ্যাওয়ার্ড। প্রকৃতিপ্রেমী ও প্রকৃতি সংরক্ষণের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে আজীবন সম্মাননা পান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক মুকিত মজুমদার বাবু। তার পক্ষে সম্মাননা গ্রহণ করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পান বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার পান ইলিয়াস কাঞ্চন সহ বিশিষ্টজনরা। দেশীয় সংস্কৃতিকে ধারণ করে এমন অনুষ্ঠান ও সংবাদ উপস্থাপন করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধে সমৃদ্ধ একটি জাতি গঠন। আমি আশা করব যে অনুষ্ঠানমালা যেন সেভাবে সাজানো হয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সেইভাবে সেটি যেন মাথায় রাখা হয়। মন্ত্রী বলেন, দেশের চ্যানেল যাতে উপকৃত হয় সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে লক্ষ্মীপুরে গৃহহীন, ভূমিহীন 1000-এরও বেশি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। কাজও পাচ্ছেন পরিবারের কর্মক্ষম সদস্যরা। একসময় সহায় সম্বলহীন পরিবারগুলো তাদের জীবন গুছিয়ে নিচ্ছেন। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো ভিডিও চিত্রে সাদে অমর রিপোর্ট। নদী ভাঙা গৃহহীন মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে যেসব জেলায়, লক্ষ্মীপুর তার একটি। এসব মানুষের জন্যই ভুলুয়া নদী পাড়ের এই অনিন্দ সুন্দর আবাসন। এমন আবাসনে এরই মধ্যে উঠে গেছে 5 উপজেলার 1000-এর বেশি পরিবার। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে 2 শতক জমিসহ ঘরের দলিল। এই প্রাপ্তির মধ্য দিয়ে জীবনই পাল্টে গেছে মানুষগুলোর। সরকার এই মাদ্রাসাটা দেওয়ার কারণে অনেক ছাত্রছাত্রী আল্লাহ পাকের প্রদত্ত কোরআন পড়তেছে, আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হইতেছে। মেঘনাল হেন ভাইয়া চুরিয়ে নিয়ে গেছে নদী, তার ঘরে আমরা এই দেশে আইসি মতো ঘর পাইছি। যখন সরকার আমাদেরকে একটা ঘর দিয়েছে তখন আমি অনেক অনেক মনে মনেও খুশি হয়েছে। বাড়ির দলিল গ্রহণের অপেক্ষায় রয়েছে আরও প্রায় 700 পরিবার। এরই মধ্যে আবাসনের এক একটি বাড়ি পরিণত হচ্ছে ছোটখাটো খামার বাড়িতে। না শাখা দিনে দিছে না, ওহন আল্লাহ খুব ভালো লাগছে আমাদের। নাই বাবা, তো নিয়ে লাইছি যে সরকার দিছে। এখানে শিশুদের মানসিক বিকাশের জন্য বিনোদনমূলক অবকাঠামো নির্মাণ করা হবে, জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা চাচ্ছি যে এখানে এই যে পরিবারগুলো থাকবে তাদের জন্য দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের
খেলনা এবং তাদের এমিউজ জন্য যা যা দরকার সেই কাজগুলো কিন্তু আমরা এখানে করে দিব। এখানে যেহেতু অনেক শিশুরা আছে, তাদের চিত্ত বিনোদনের জন্য আমরা কিছু রাইডস এখানে আমরা সংযুক্ত করব। এই গৃহহীন একটি পরিবারের ঘর পাওয়ার স্বপ্ন পূরণের যে গল্পগুলো হয়তো একদিন আমাদের এই উন্নত বাংলাদেশের গল্প হিসাবে থেকে যাবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। নিউট্রাল ডাটা আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী ঝড় ও বন্যায় বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ব্রিটিশ কলাম্বিয়ায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঝড়ের ভয়াবহতার জন্য সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছে স্থানীয় প্রশাসন। নাফিস ইফতেখার রিপোর্ট। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে ঘরছাড়া হয়েছেন প্রায় 20,000 মানুষ, মারা গেছে হাজারো গবাদি পশু, পানিবন্দী হয়ে আটকে পড়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে প্রদেশটিতে 2 সপ্তাহের জরুরি অবস্থা জারি করেন ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রিমিয়ার জন হোর্গান। ভূমিধসে রাস্তা বিলীন হয়ে যাওয়ায় পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। ব্রিটিশ কলাম্বিয়ার টুলামিন এমনই একটি শহর যেখানে 400-এর বেশি মানুষ আটকা পড়েছেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় 1,500-এর বেশি পর্যটক হোপ নামের একটি শহরে আটকা পড়েন। ব্রিটিশ কলাম্বিয়া আঘাত হানা এই ঝড়টিকে অস্বাভাবিক বলে মনে করছে স্থানীয় প্রশাসন। এজন্য সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার জন হোর্গান। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় ঠেকাতে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে ব্রিটিশ কলাম্বিয়া প্রশাসন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধীর 105তম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এস রহমান হলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অরিন্দ ব্যানার্জি। এবার অর্থনৈতিক সংবাদ। নিজেদের কর্মী সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা করেছে ভক্সওয়াগন। আগামী বছর নতুন পেমেন্ট সিস্টেম উন্মুক্ত করবে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। একই সাথে টেসলাকে ছাড়িয়ে যেতে আরো নতুন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনাও নিয়েছে ভক্সওয়াগন। জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়িতে স্থানান্তরিত হতে ভোক্তাদের উৎসাহ প্রদানে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এনটি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। কাঠমিস্ত্রির কাজের ফাঁকে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বি ইউনিটে প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলীকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। মোস্তাকিম আলী রাজশাহীর তানুরের বাধাইর মিশন পাড়ার সামায়ন আলীর ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক। শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় তাকে। অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সুজায়েত ইসলাম, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রশিদুল হাসান এবং অন্যরা। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নেত্রকোনা, দুর্গাপুর ও কলমাকান্দায় কমলার বাগান করে সফল হয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক। এখানকার কমলা এখন স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা। এ অঞ্চলের অল্প খরচে কমলা বাগান গড়ে তুলেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাষিরা।
2007 সালে ছোট পরিসরে কমলা বাগান গড়ে তোলেন নিকাশ মানকিন। 2014 সাল থেকে লাভের মুখ দেখছেন তিনি। পাহাড়ি ডালে 2 একর জায়গাতে লাগাইছি, ভালো ফলন এবং খাইতে খুব সুস্বাদু। এবছর কমলা বিক্রি করে এখন পর্যন্ত 2.5 লক্ষ টাকার মতো আমি বিক্রি করছি, আরো বিক্রি করা যাবে। বাগান দেখতে ও ফল কিনতে ব্যবসায়ী সহ দর্শনার্থীরা ভিড় করছেন তার বাগানে। নেত্রকোনা জেলার পাহাড়ি এলাকার প্রায় 4 হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে এবং কমলার ফলন ভালো এবং এগুলো খুবই মিষ্টি। কমলা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা জেলা প্রযুক্তিগত সহায়তা করে যাচ্ছে, রোগ এবং বালাইয়ের ব্যবস্থাপনা করে যাচ্ছে। কমলা বাগানে সাথী ফসল হিসেবে পান সহ বিভিন্ন ফসল চাষ করছেন অনেক কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শেরপুরের নালিতাবাড়ির পানিহাতা সীমান্ত থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। 10 দিনের ব্যবধানে জেলার শ্রীবর্দী ও নালিতাবাড়ির সীমান্তে এ নিয়ে 2টি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হলো। মৃত বন্য হাতিটির পুরুষ শ্রেণীর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন এবং বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বন্য হাতির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 9 নভেম্বর বৈদ্যুতিক ফাঁদ পেতে বন্য হাতির হত্যার দায়ে 4 জনকে আসামি করে শ্রীবর্দী আদালতে মামলা করেন বন বিভাগের বালিজুরি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, যাত্রী পরিবহনের পাশাপাশি এর মাধ্যমে 2 দেশের পর্যটন শিল্পের প্রসার ঘটবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকায় মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাত সামির। সভাপতিত্ব করেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রাথমিকভাবে রবি, মঙ্গল, শুক্র সপ্তাহে 3 দিন ঢাকা থেকে মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রথম ঢাকা মালে ফ্লাইটে যাত্রী ছিল 129 জন। আবার অশোক লেল্যান্ড জিফাদ অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি। ভোক্তা অধিকার ও বাজার বিশ্লেষকেরা এই জন্য সরকারের ভুল নীতি ও ব্যবসায়ীদের অতি মুনাফার লোভকে দায়ী করছেন। সিপিডি বলছে, বাজার নির্দিষ্ট কিছু ব্যবসায়ী গ্রুপের নিয়ন্ত্রণে থাকায় আমদানি পণ্যের দাম কমে না। রোকসানা আমিনের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে এসেছিলেন খুরশিদ আলম। বলছিলেন, সরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করে মাসের বেতনের বেশিরভাগই চলে যায় নিত্যপণ্যের বাজার খরচের পেছনে। আমরা যারা ছোট চাকরি করি তার জন্য খুবই কষ্টদায়ক। আমি যে স্যালারি পাই সেই স্যালারি অনুযায়ী আমাকে প্রতি মাসে দেখা যায় যে 4 থেকে 5 হাজার টাকা এক্সট্রা গুনতে হচ্ছে। আর বাজারে প্রতিদিনে নিত্যদিনেই কম বেশি যে কোনো জিনিসেরই এত মূল্য যেটা চিন্তার বাইরে। মধ্যবিত্তের যখন এই দশা, সেক্ষেত্রে নিম্নবিত্তের 3 বেলা খাবার জুটছে কিনা তা সহজেই অনুমান করা যায়। আমাদের এখন বর্তমান না খেয়ে অনেকে থাকতে হচ্ছে, মোটামুটি ওই ছোট ছোট খোঁজ চাইল আছে না, ওই কিনি খাতেছি আমরা বর্তমান। কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের সর্বশেষ 2019-20 সালের বাজার দর পরিসংখ্যানে দেখা যায়, চাল, ডাল, তেল, পেঁয়াজের দাম 1 বছরের মধ্যে কেজিতে বেড়েছে 8 থেকে 20 টাকা পর্যন্ত। আর বাজারে গিয়ে দেখা গেছে গত বছরের চেয়ে এবারে পেঁয়াজের দাম কমলেও সয়াবিন তেলের দাম 1 লাফে বেড়েছে 59 টাকা। ক্যাব বলছে, পণ্য সরবরাহ বেশি থাকলে এবং ভোক্তারা সচেতন থাকলে বাজার স্থিতিশীল থাকবে। যাতে সিন্ডিকেট করে কেউ মূল্য বৃদ্ধি করতে না পারে এবং সাপ্লাই চেইন যাতে সচল থাকে সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, সাথে সাথে সরকারকে সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে। কখনো শুল্ক বাড়াতে হবে, কখনো শুল্ক কমাতে হবে। সিপিডি বলছে, ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে পণ্যমূল্য নিয়মিত জনগণকে জানাতে হবে। আমদানিকৃত পণ্য যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এককভাবে বৃহদাকার ব্যবসায়ী যারা তাদের বাজারে এই কার্টেল করা
বা বাজারে ভূমিকা রাখা, এই সুযোগটি কিন্তু তাদের আছে। সুতরাং পর্যবেক্ষণ মনিটরিং শুধুমাত্র রিটেল পর্যায়ে না করে আমি বলবো যে ফার্মগেট পর্যায়ে এবং এই ধরনের আমদানি পর্যায়ে, এই পর্যায়ে আরো বেশি ক্লোজ মনিটর করা এবং তথ্যপত্র নিয়ে দেখা এবং বিশ্লেষণ করা, সেটি এখানে দরকার। ব্যবসায়ীরা যেন ইচ্ছে মতো দাম না বাড়াতে পারে, সরকারকে এদিকে দৃষ্টি দিয়ে সময়োপযোগী ব্যবস্থা নিতে হবে বলেছেন সংশ্লিষ্টরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ভ্যালুইং টয়লেট বা শৌচাগারের মূল্যায়ন প্রতিপাদ্যে এবছর বিশ্ব টয়লেট দিবস পালন হচ্ছে। টয়লেটের বর্জ্যকে নিরাপদ ব্যবস্থাপনার মধ্যে আনার তাগিদ দিয়েছেন এ খাতের উন্নয়ন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। মিথিলা নাজনীর রিপোর্ট। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নিরাপদ পানি এবং স্যানিটেশনের গুণগত মান নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের যৌথ জরিপ বলছে এখনও দেশের 61% জনগণ নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে রয়েছে। স্কুল কলেজগুলোতে প্রতি 50 জনে এবং বাসাবাড়িতে প্রতি 10 জনে একটি করে টয়লেট ব্যবহারকে নিরাপদ বলা হলেও বাস্তবে ব্যবহারকারীর সংখ্যা কয়েক গুণ বেশি। বাচ্চা কাচ্চা নোংরা জল দেয় না, টয়লেটে এই দেয় না সেই দেয় না, এখানে পরিষ্কার করলে নোংরা হয়ে যায়। হ্যাঁ, প্রতিদিন পরিষ্কার করে ঠিকই, কিন্তু টয়লেটটা একটু নোংরা থাকে। মানুষের মাঝে খোলা জায়গায় টয়লেট ব্যবহারের প্রবণতাও অনেক বেশি। এছাড়া পরিচ্ছন্নতার দিকে নজর না দিয়ে বরং মোবাইল টয়লেটগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানামুখী ব্যবসা। এইভাবে সরকারের পানি বাহিরে যে গাড়ি দেওয়ার যে পরিবেশ সৃষ্টি করছে একজন, আমাদের কোয়ার্টারে আমরা ঠিকমতো পানি পাই না। মানসম্মত টয়লেট ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টজনরা বলছেন অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা এবং নিরাপদ ব্যবস্থাপনা সম্ভব, আর এটি এখন অগ্রাধিকার হওয়া উচিত। শৌচালয় বা টয়লেট বানাচ্ছি, কিন্তু এটার পাইপলাইনটা আমরা দিয়ে দিচ্ছি একটি পুকুরে বা খালে অথবা খোলা ড্রেনে। তো এটা কিন্তু ছড়িয়ে মানুষের মধ্যে যেটা হলো কমিউনিকেবল ডিজিজ, এগুলিতে খুব একটি বিশেষ ভূমিকা রাখে। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের সেফলি ম্যানেজ টয়লেটটা এই জন্যই করতে হবে যাতে আমরা জনস্বাস্থ্যের যেই হুমকি সেটা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। এই কারণেই আমাদের বরাদ্দটা খুব জরুরি, একই সাথে অপারেশন মেনটেনেন্স এবং বাস্তবায়নটা খুব জরুরি। ওয়াশ সেক্টরে চর, হাওর, উপকূল ও পাহাড় সহ বিভিন্ন দুর্গম এলাকায় বিনিয়োগ আরও বাড়ানোর প্রতি তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। কবি মাহমুদ হাফিজ, সাংবাদিক জাহিদ নওয়াজ খান এবং জানাতুল বাক্কা কেকা সহ 32 জন লেখককে সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি যাদের সৃজনশীল ও মননশীল লেখা বই আকারে প্রকাশ হয়েছে তাদের এই সম্মাননা দেওয়া হলো। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ সভাপতি মোরসালে নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান এবং সম্মাননা প্রাপ্তদের কয়েকজন সে সময় বক্তৃতা করেন। রাজধানীর মিরপুরের রাইনখোলায় 6তলা ভবনে আগুন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির জোন ডিএডি মোহাম্মদ সাইফুজ্জামান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা। 2টি ভবনের উপরে কাঠের স্থাপনা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে 4টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেই। যারা নিজ দলে নেতাকর্মী এবং ক্যাডারদের নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা কিভাবে জনগণের নিরাপত্তা দেবে? টাঙ্গাইলের সন্তোষে হামলার দায়ভার সরকারকে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এর কথা বলেন। সমাবেশে আরো বক্তৃতা করেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নুরুল হক নূর সহ অন্যরা।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে মাওলানা ভাসানীর শীর্ষক আলোচনা সভা করেছে গণসংহতি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আনু মোহাম্মদ, ডেইলি নিউ এজ সম্পাদক নুরুল কবির সহ অন্যরা। সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। অনুষ্ঠানে মাওলানা ভাসানী ব্যক্তিগত সচিব সৈয়দ ইরফানুল বারী সম্পাদিত মাওলানা ভাসানী কৃষক সমিতি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড দিয়েছে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় এই পদক দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মীর হাসমত আলী, সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ অন্যরা। সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা। রণজিৎ অভিষেক সম্মাননা পেয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস, ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র এবং শিশু সাহিত্যিক নিলয় নন্দী। ছোট কাগজ একান্নবর্তী এই সম্মাননা প্রদান করে। উপস্থিত ছিলেন BTRC চেয়ারম্যান শ্যাম সুন্দর চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকায় নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুমার রায়, একান্নবর্তী সম্পাদক শেলি সেনগুপ্ত। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, লেখক ও গবেষক মুনতাসির মামুন ও চিত্রশিল্পী অধ্যাপক ফরিদা জামানকে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান করা হয়েছে। গীতাঞ্জলি ললিতকলা একাডেমি ১৭ বছর পূর্তি উপলক্ষে এই পদক প্রদান করা হয়। জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, কবি সৈয়দ শামসুল হক সহ এ পর্যন্ত প্রায় ৩৫ জন গুণী ব্যক্তি এ পর্যন্ত গীতাঞ্জলি সম্মাননা পেয়েছেন। আবার অশোক লেনারি ফটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন। এশিয়ান আর্চারি রিকার্ভ মিক্স ইভেন্টে বাংলাদেশের রৌপ্য পদক, ফাইনালে রিও অলিম্পিকের স্বর্ণজয়ী সাউথ কোরিয়ার কাছে হার।